সবাইকে ওয়েলকাম করছি আবারও লেটস টক ইউনাইটেডের আরও একটা এপিসোডে বলা যেতে পারে। সো বেসিক্যালি দিস ইজ অল স্পোর্ট এবিপি রিপোর্টিং টু ইউ অন আ ডেইলি বেসিস ম্যান ইউনাইটেডের রিসেন্ট আপডেটস আর সব কিছু নিয়ে। রিসেন্ট আপডেটসের মধ্যে আমরা কিন্তু জানি যে কিছুই হচ্ছে না। বেসিক্যালি ট্রান্সফার উইন্ডোতে আমাদের এখনো পর্যন্ত কোনো স্ট্রং রিউমার্স নেই। বেশ কিছু মিডফিল্ডারদের সঙ্গে ইউনাইটেডের একটা লিঙ্ক আপ তৈরি হচ্ছে বা নিউজ আসতেছে, বাট দিন শেষে নাথিং ইজ ভেরি এক্সাইটিং। আপনি যদি হঠাৎ করে দেখেন যে অ্যালেক্স স্কট কিংবা টাইলার অ্যাডামস তাদের সঙ্গে যদি ইউনাইটেডের লিঙ্ক থাকে মিডফিল্ডে, কার্লোস বালে বা তার সঙ্গে যদি লিঙ্ক থাকে, সেটা নিয়ে খুব একটা বেশি এক্সাইটেড হয়তো তেমন কিছু কারণ নাই। বাট দিন শেষে আসলে একটা মিডফিল্ডার যে আসতে পারে ইউনাইটেডে বিফোর দ্য ট্রান্সফার উইন্ডো এন্ড, সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি। সবচেয়ে বড় যে ইন্টারেস্টিং নামটা যেটা আমরা আসলে চাই, একটা হচ্ছে মানু কোনে, যার সাথে বেশ কয়েকদিন ধরে লিঙ্কটা ছিল এবং যতদূর শোনা গিয়েছে যে মানুকনের অন্তরাজের সাথে বা তার এজেন্সির সঙ্গে, তার এজেন্টের সঙ্গে আলোচনা হয়েছে অ্যান্ড হি সিমস ইন্টারেস্টেড টু কাম টু ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্ড ডেফিনেটলি রেগুলার গেম টাইম পাওয়ার যে আশ্বাস সেটা মানুকনকে হয়তো দেওয়া হচ্ছে এবং সেটা মোটামুটি পারফেক্ট এইজের মধ্যেই আছে। ইজ নট ভেরি ইয়াং, নট ভেরি ওল্ড, মোটামুটি তার প্রাইম রিচ করার পথে আছে অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে হি ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মিডফিল্ডার্স ইন দ্য ফ্রান্স টিম অ্যান্ড হি পারফর্ম। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে ইট কুড বি আ ভেরি গুড বাই। আর মানুকনে উইল ব্রিং আ লট অফ স্টেবিলিটি। আমার মনে হয় তার মধ্যে একটা ব্যালেন্স আছে, ক্রিয়েটিভিটি খুব বেশি না থাকলেও আই থিঙ্ক হি ইজ আ গুড, ভেরি গুড ডেস্ট্রয়ার, প্লাস তার শর্ট পাসিং রেঞ্জ বেশ ভালো। সো ইউজফুল, খুবই ইউজফুল, মোর দ্যান এ ইউজফুল ফিজিক্যাল প্লেয়ার আমাদের এই টিমের মধ্যে ইনক্লুডেড হতে পারে। অ্যান্ড তার খরচটা হবে মোরলেস 50 মিলিয়ন পাউন্ডস, যেটা আমরা আন্দাজ করতে পারি। 50 মিলিয়ন ইউরোজ হবে হয়তো, তাহলে 43 মিলিয়ন পাউন্ড। সো এই রেঞ্জের মধ্যে ইউনাইটেড অপারেট করতে চায়। আর একটু বড় অপারেশনে যেতে পারে ইউনাইটেড, সেটার জন্য কি তারা ওয়েট করতেছে নাকি? একটা কনস্পিরেসি থিওরি এটাই বলে যে ইউনাইটেড নাকি বড় দান মারার জন্য শেষ পর্যন্ত ওয়েট করতেছে। সো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ভাই, মানে আপনি বড় দান মারার জন্য একদম লাস্ট পর্যন্ত যদি ওয়েট করেন, তার মানে আপনি অনেক কিছু একটা রিস্কে ফেলে দিচ্ছেন। প্রিমিয়ার লিগের সিজন যদি শুরু হয়ে যায়, তারপর যদি আমরা আমাদের মার্কি কোনো একটা মিডফিল্ড সাইনিংকে আনি, এইটা কি আসলে ওয়ার্থ কিনা? এর আগেও কিন্তু আমরা এরকম সিচুয়েশন দেখছি যে ফর এক্সাম্পল ডিয়ং এর জন্য এরিক টেন হাগের টাইমে ম্যান ইউনাইটেড অনেক চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত তারা চেষ্টা করেই গেছে। বাট জিনিসটা হচ্ছে যে আপনার ক্লাবে আসতে চায় না, যে বার্সেলোনাতেই কমফোর্টেবল আছে, তাকে আপনি জোর করে আনার চেষ্টা করলে তো আর হবে না। সো এই সিচুয়েশনগুলো যেন অ্যাভয়েড করতে পারে ইউনাইটেড, আমি এটাই হোপ করি। আই এম প্রিটি মাচ শিওর তারা ইউনাইটেডে আসতে চায় এরকম প্লেয়ারদেরকে আনবে বা ফিজিবল অপারেশনস হতে পারে এই টাইপের কিছু একটা নিয়ে তারা নিশ্চয়ই কাজ করতেছে। বাট অবভিয়াসলি বেরার্ডা, ভিভেল, আমি জানি না, তারা নিজেদের কাজ নিয়ে খুবই এক্সাইটেড। তারা ভাবতেছে যে তারা ফাটাফাটি কাজ করতেছে, যেটা আগের দিনও বললাম। বাট দিন শেষে এটা কি এফেক্টিভ হবে কিনা বা ইউজফুল হবে কিনা আমরা জানি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি চুয়ামেনিকে নিয়ে কথা বলতে যাচ্ছি ফ্রম রিয়াল মাদ্রিদ, এবং তাকে আসলে সেল করতে চায় না রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোজে মরিনিও। হি ওয়ান্টস টু কিপ হিম, কারণ দে হ্যাভ টু উইন দ্য লিগ, দে হ্যাভ টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। তাদের টিমটাকে তারা একটা মিনি গ্যালাক্টিকো বানায় ফেলতেছে অলরেডি। সো ওই প্রসেসে তারা ওয়ান অফ দেয়ার বেটার মিডফিল্ডার্সকে কেন ছাড়বে? বাট এটার জন্য আমার মনে হয় যে একটা স্নোবল এফেক্ট হইতে পারে। ওই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় যে একটা ডমিনো এফেক্টের শুরুর পার্টটা, সেটা হচ্ছে রড্রি যদি সিটি থেকে রিয়াল মাদ্রিদে যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে চুয়ামেনির যে গেম টাইমটা আছে সিগনিফিকেন্টলি কমে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে হয়তো চুয়ামেনিকে কনভিন্স করা যেতে পারে যে ইন অর্ডার টু গেট গেম টাইম, ইন অর্ডার টু বি দ্য মেইন ম্যান ইন মিডফিল্ড, ইউ মাইট হ্যাভ টু মেক দিস মুভ। এবং ইউনাইটেড তাকে এরকম একটা প্রজেক্ট অফার করলে এখানে কিন্তু সে চলে আসতে পারে। অন্যান্য প্রিমিয়ার লিগের বড় ক্লাব, তাদের নিশ্চয়ই সামর্থ্য আছে, বাট তাদের চাইতে ইউনাইটেড কি একটা বেটার প্রজেক্ট হবে কিনা? কারণ তারা তো তাদের মিডফিল্ড গুছায় ফেলছে। ফর এক্সাম্পল এলিয়ট অ্যান্ডারসনকে ম্যান সিটি নিয়ে ফেলছে। সো আই ডোন্ট থিঙ্ক যে রড্রির জায়গায় তারা চুয়ামেনিকে আবার এখানে নিয়ে আসবে। আবার আনতেও পারে, বলা যায় না, দ্যাটস ম্যান সিটি, দে হ্যাভ অল দ্য মানি। সো ওই দিক থেকে আমি জানি না কি হবে, বাট আমার কাছে মনে হয় যে চুয়ামেনির জন্য একদম লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করাটাও কি ইউনাইটেডের কোনো প্ল্যান কিনা, সেটা আসলে আমাদের দেখতে হবে। বাট রড্রি যদি রিয়াল মাদ্রিদে যায় সিটি থেকে, সেই ক্ষেত্রে এরকম হইতে পারে যে রিয়াল মাদ্রিদকে লিউর করে অন্তত 80 মিলিয়নের মতো প্লাস এরকম কিছু একটা খরচ টরচ করে আমরা চুয়ামেনিকে হয়তো আনতে পারি। সো এইটাই হয়তো ইউনাইটেডের সবচেয়ে বড় দান হইতে পারে, এটাই আমাদের হয়তো এই সিজনের মার্কি সাইনিং হইতে পারে। আপনারা আসলে বলতে পারেন কমেন্ট করে যে আপনারা এই মুভটাকে আসলে কিভাবে দেখেন, আর রড্রি মুভটার উপরে কি আসলে চুয়ামেনির এই মুভটা খুব বেশি ডিপেন্ড করতেছে কিনা। বাট ইন্টারেস্টিং একটা অ্যানালজি দেখতেছিলাম মার্ক গোল্ডব্রিজের একটা পডকাস্টে, সেখানে সে বেসিক্যালি বলতেছিল যে আপনি যখন একটা বুফেতে যাবেন, আপনি হয়তো শেষে অনেক খাবার পাওয়ার লোভে বা অনেক
চিপলি ডিলটা করার লোভে আপনি হয়তো বুফেতে গিয়ে ওয়েট করলেন যে সবারটা শেষ হয়ে যাক, তারপরে যা অনেক যদি খাবার বাকি থাকে সেটা কিন্তু আমার হয়ে যাবে, বা আমি সেখান থেকে অল্প দামে কি নিতে পারবো সেটা একটা চয়েস আমার কাছে থাকবে। বাট আলটিমেটলি যেটা হচ্ছে কি, আপনি যদি আগে আগে বুফেতে হাত না দেন তাহলে কিন্তু আপনি বেস্ট ক্রিমটা পাবেন না। সবাই খেয়ে চলে যাওয়ার পর অনেক কিছু হয়তো থাকবে, কিন্তু সে অনেক কিছু হচ্ছে সব লেফট ওভার। সো সেই লেফট ওভার থেকে আপনার চুজ করতে হবে, এবং তখন আসলে আপনি ভালো কিছু পাইতে চাইলে এমনও হতে পারে সেগুলো এত রেয়ার যে আপনার নর্মালের চেয়ে আরো বেশি দাম দিয়ে হয়তো কিনতে হতে পারে। সো এই প্রবলেমটাতে ইউনাইটেড করতে পারে এবারে ট্রান্সফার উইন্ডোতে, যদি তারা খুব বেশি লেট করে এবং খুব স্পেসিফিক না হয় যে কাকে তারা আনতে চায়। কুড ইট বি বালেবা, কুড ইট বি মানু কোনে, কুড ইট বি চুয়ামিনি, কোনো একটা জায়গায় তাদের ফিক্স হয়ে যাওয়া দরকার আমার মনে হয় এই মুহূর্তে, নাইলে উই আর ইন বিগ ট্রাবল আমাদের মিডফিল্ড নিয়ে যদি চিন্তা করি। আর লেফট ব্যাক প্লিজ, দিস ইজ আ পজিশন যে জায়গাটা আমাদের ডেফিনেটলি একটা কাজ দরকার। লুক শ ইজ নট আ গুড অপশন। আমি যদি বলি লুক শকে নিয়ে আসলে খুব বেশি চিন্তা ভাবনা করতে গেলেই প্রবলেম। সে হয়তো গত সিজনে 38টা ম্যাচ খেলে ফেলছে ফর ইউনাইটেড, প্রত্যেকটা প্রিমিয়ার লিগ ম্যাচে স্টার্ট করছে, বাট হি ইজ অ্যাকচুয়ালি আ মিস্টেক প্রোন প্লেয়ার, এবং এখন যে অবস্থায় আছে তাকে লেফট ফুটেড সেন্টার ব্যাক হিসেবে হয়তো কনসিডার করা যায়, বাট নট আ লেফট ব্যাক। মানে সেই জায়গা থেকে সে অ্যাটাকিং অপশনটায় খুবই পুয়ার রেজাল্টস দিচ্ছে। আর যদি ডিফেন্সিভলি চিন্তা করি, ইজ আউট অফ পজিশন মেনি টাইমস, যেটার কারণে ইউনাইটেড অনেক গোলও খায়। সো এইটা একটা বড় উইক জায়গা যেটা আমাদের আসলে ফিক্স করা লাগবে। সো ওখানে কি অ্যান্টনি রবিনসন আসবে, ওখানে কি লুইস হল আসবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো চিন্তা ভাবনা আছে, বাট নো লিঙ্ক সো ফার। আর ভিডিওটা আমি এন্ড করতে চাই একটা স্পেসিফিক নোট দিয়ে, সেটা হচ্ছে মাতিয়াস ডিলিটকে নিয়ে একটু কথা বলতে চাই, কারণ সে আসলে একটা ম্যানেজার স্লেয়ার, অনেকে বলছেন তাকে, একটা রেসলিং টার্মে ইউজ করলাম, কারণ ডিলিট তার ওভারঅল ক্যারিয়ারে অদ্ভুতভাবে, আপনারা জানেন কি জানেন না আই এম নট শিওর, 11টা সিজন সে খেলে ফেলছে হাইয়েস্ট লিগে বা প্রফেশনাল ফুটবলে, এবং সেই 11টা সিজনে কোনো একটা পার্টিকুলার সময় যায় না যে সে একই ম্যানেজারের আন্ডারে টানা 2টা সিজন খেলছে। হি প্লেড আন্ডার ডিফারেন্ট ম্যানেজার্স ইন এভরি সিজন ইন হিজ প্রফেশনাল ক্যারিয়ার। আপনারা স্ক্রিনের মধ্যে একটু দেখেন, আমি লিস্টটা পড়ে ফেলি সেই সাথে। পেরেস বটস আয়াক্সে থাকার টাইমে 2016, নেক্সট সিজনে ইট ওয়াজ মার্সেল কাইজার, তারপর কিন্তু তিনি স্যাক্ট হয়ে গিয়েছিলেন 2018-এ এরিক টেন হাগের আন্ডারে তিনি খেললেন। 2019-এ মরিশিও সারি ইউভেন্টাসে যখন শিফট করে গেলেন তখন সারি ওয়াজ দ্য ম্যানেজার, বাট সে আগের সিজনও ম্যানেজার ছিল, বাট দিস ওয়াজ ডিলিটস ফার্স্ট সিজন। ওই সিজনটা সারি টিকতে পারেন নাই। পরের সিজনে আন্দ্রিয়া পির্লোর আন্ডারে কোভিড সিজনটা কাটিয়েছেন জুভেন্টাসে, এবং তারপর মাসিমিলিয়ানো আলেগ্রি 2021, মানে আন্দ্রিয়া পির্লো তিনিও কিন্তু টিকতে পারেন না এক সিজনের বেশি। তারপর 2022-তে হি মেড দ্য মুভ টু বায়ার্ন মিউনিক, নাগেলসম্যান ওয়াজ অলরেডি দ্য কোচ বাই দেন, বাট ওই সিজনে নাগেলসম্যান তার ইউভেন্টাসের সাথে, ইনফ্যাক্ট বায়ার্নের সাথে সিচুয়েশনটা শেষ হয়। তারপর থমাস টুকেল সে আসে পরের সিজনে 2023 ইন বায়ার্ন মিউনিক, এবং তারপর হচ্ছে ডিলিট ওই মুভটা নিয়ে চলে আসে ম্যানচেস্টার ইউনাইটেডে। এরিক টেন হাগ ওয়াজ অলরেডি দ্য ম্যানেজার, তার সেকেন্ড সিজন চলতেছিল, এবং সেই সময় এরিক টেন হাগ গট স্যাকড। এরিক টেন হাগ স্যাকড হওয়ার পর রুবেন অ্যামোরিম আসলো হাফওয়েতে। রুবেন অ্যামোরিম এসে সেও কিন্তু টিকতে পারলো না, হি অলসো গট স্যাকড, অ্যান্ড 2026-এ এসে হি ইজ প্লেইং আন্ডার মাইকেল ক্যারিক। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11তম সিজনে হি ইজ প্লেইং আন্ডার 11 ডিফারেন্ট ম্যানেজার্স, হুইচ ইজ ক্রেজি বলতে গেলে। সো আই ডোন্ট নো ইফ ইটস ম্যান ইউনাইটেড নাকি আসলে ডিলিটের সাথে ইউনাইটেডের এই যে ম্যানেজার শিফট হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটাও অনেক বেশি প্লে করতেছি কিনা, কারণ এরিক টেন হ্যাগ গন, রুবেন অ্যামোরিম গন, এখন থার্ড টাইম মাইকেল ক্যারিক, সে কি এই সিজনে স্যাক্ট হয়ে যাবে কিনা ফ্রম দ্য ডিলিট এফেক্ট, আই এম নট রিয়েলি শিওর। আপনারা আসলে কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের কি মতামত। আর অবভিয়াসলি ম্যান ইউনাইটেডের আরো বেশি আপডেটস নিয়ে প্রত্যেক দিনের মতো কালকেও চলে আসবো। স্টে টিউনড, স্টে ওয়েল অ্যান্ড হ্যাভ ফান।